আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। লং মার্চের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। তিনি এখন আছেন লালমনিরহাটে। হাসান, 11টি পয়েন্ট থেকে আজ তিস্তা পারের কর্মসূচি, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? আমি আছি কাউনিয়া, অর্থাৎ তিস্তা পাড়ের মানুষের আজ থেকে টানা 48 ঘন্টা এই তিস্তা নদীর অববাহিকায় যে বালুচর পড়েছে, নদী শুকিয়ে যে মরু তৈরি হয়েছে, সেখানে তারা তাঁবু গেড়েছে, সেখানে তারা বসে থাকবে। ব্যাপারটা এরকম যে আমরা বসছি আমাদের দাবি আদায় করা না হওয়া পর্যন্ত, তাদের এই প্রতিবাদ, এবং এইবার আর কোনো আশ্বাস নয়, যেটি আপনি বলছিলেন তেমনই তারা আশ্বাস চায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এবার ঘটনাটি বলি, সেটি হচ্ছে এই অঞ্চলে বিশেষ করে আপনি যে বলছেন 11টি পয়েন্টে তিস্তা, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, 5টি জেলার মোট 11টি পয়েন্টে, তার মধ্যে ডালিয়া পয়েন্ট তিস্তা ব্যারেজের পশ্চিমে, দোয়ান্দি পয়েন্ট তিস্তা ব্যারেজের পূর্ব দিকে, গঙ্গাচড়া মাহিপুর পশ্চিম সেতু, অন্য আরেকটি স্পট হচ্ছে কাকিনা মাহিপুর সেতু পূর্ব, 5 নম্বর স্পটটি হচ্ছে মহিষখোচা স্পার, 6 নম্বরটি যেটি আমি রয়েছি কাউনিয়া রেল সেতু, সেই তিস্তার সড়ক সেতু একটি রয়েছে, আরেকটি স্পট রয়েছে রাজারহাট, আরেকটি স্পট উলিপুর, আরেকটি স্পট সুন্দরগঞ্জ এবং অন্যটি হচ্ছে কালীগঞ্জ। মোট এই 11টি স্পটে মানুষ কিন্তু অবস্থান নেবে এবং এইটি হচ্ছে মূল স্পট এবং প্রধান স্পট। এটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন বিকেল 3টা নাগাদ। প্রায় 240 বছরের পুরনো এই যে নদী অববাহিকায় গড়ে ওঠা মানুষের যে জনপদ, সেই জনপদ, এই নদী নির্ভরতা ছিল মানুষের। নদীর বুকে যখন একাধারে জেগে ওঠা চর এবং ভারতের উজানে বাদ দেওয়ার কারণে এখানে যখন পানি প্রত্যাহার করা হয়েছে, পানি শুকিয়ে গেছে, তখন নদীতে কিন্তু ধুধু বালুচর, অর্থাৎ যে সেতুটি করা হয়েছে, আমরা বলছিলাম যে দুপাশে যে সেতু, অর্থাৎ রেল ব্রিজ এবং সড়ক যে সেতু, সেই দুটো সেতুর মাত্র একটি কি দুটি পিলার কিন্তু শুধুমাত্র পানি স্পর্শ করতে পারছে, আর পুরোটাই এরকম কিন্তু ধুধু বালুচর। তো সব মিলে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছে এই পয়েন্টগুলোতে, বিভিন্ন পয়েন্টে। এখানে মির্জা ফখরুল থাকবেন, ডালিয়া পয়েন্টে থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্য পয়েন্টে জোনায়েদ সাকি, আরও একটি পয়েন্টে থাকবেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এরকম বিভিন্ন পয়েন্টে কিন্তু এই রকমই, অর্থাৎ এই পয়েন্টে যেমন বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে, ঠিক অন্য পয়েন্টগুলোতেও কিন্তু এমন মানুষ উপস্থিত হচ্ছে এবং সেখানে তারা সেই অবস্থান নেবেন। অর্থাৎ এই যে আমি রয়েছি কাউনিয়ার, এই যে আমি অনেকটা নদীর উপর দাঁড়িয়ে, এটি নদী ছিল, এখন এটি ধুধু বালুচর। এই নদীর উপরে কিন্তু তাঁবু করা হয়েছে, আপনি যদি পিছনে দেখেন যে তাঁবু করা হয়েছে, এই তাঁবুতে তারা কিন্তু আজকে থাকবেন, কালকে রাতেও থাকবেন, আজকে রাতেও থাকবেন। অর্থাৎ এই তাঁবুতে তাদের রান্না, এই তাঁবুতে এখানেই তারা খাবেন, এখানেই তারা অবস্থান করবেন যতক্ষণ না তারা ডাক দিয়েছেন যে জাগো বাহে তিস্তা বাঁচাও, অর্থাৎ সবাই জেগে ওঠো, তিস্তা বাঁচাতে। তাদের অস্তিত্বের লড়াই, তাদের জীবন ও জীবিকার সংকট, তাদের বেঁচে থাকার সংকট এই তিস্তা। আর তাই এই বড় ধরনের একটি কর্মসূচি বিশাল এলাকা জুড়ে 5টি জেলায়, বলছিলাম যে 5টি জেলায় এই তিস্তার আন্দোলন কিন্তু আজকে একাধারে 48 ঘন্টা টানা এক নাগাড়ে তারা কিন্তু এই তিস্তা পাড়ে অবস্থান করবেন এবং তাদের যে দাবি, অর্থাৎ তিস্তা যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন, পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের যে নদীর যে আন্তঃনদী যোগাযোগ বা নদীর যে আইন, সে আইন অনুযায়ী তাদের বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তো মোটামুটি এইখানে মানুষ আসছে, এখানেই তারা দুদিন থাকবে, রান্নার কাজ চলছে, রান্না হবে, খাবে, তারপরে আবার তারা থাকবে, সারাদিন ঘুড়ি ওড়ানো হবে, জারি গান, সারি গান, বাউল, নদীকেন্দ্রিক যত গান, উপস্থাপনা এবং প্রবন্ধ, সবকিছুই তারা। আপনি সাথে থাকুন। এখন যাব আমাদের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হকের কাছে। মইনুল, আপনি যে পয়েন্টে আছেন সেখানে লোক সমাগম কি শুরু হয়েছে?
হ্যাঁ জসিন্তা, আমি এখন রয়েছি কাউনিয়া রেল ব্রিজ এই পয়েন্টে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন আসছে। আমি যে এখন দাঁড়িয়ে আছি একদম রেল ব্রিজের এই পয়েন্ট, এটি রংপুরের কাউনিয়া উপজেলা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন। এনারা একটু আগে মিছিল নিয়ে এসেছেন এবং এনারা এখানে অবস্থান করছেন। পাশে একেবারেই নদীর কোল ঘেঁষে কিন্তু অনেক মানুষ, পিছনেও অনেক মানুষ। রেল ব্রিজ দিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। আর এই নদীর এই কোল ঘেঁষে মানুষজন কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে আমাদের যে প্রাণের দাবি আর কোনো আশ্বাস নয়, আমরা এবার তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে শিল্পপতি, এখানে ব্যবসায়ী, এখানে শিক্ষক, এখানে বিভিন্ন পেশার, এখানে নারীরাও এসেছেন। এখানে আমরা দেখছি যে অনেকে আসতে শুরু করেছেন। তারা রাতে যে এখানে অবস্থান করবেন, রাতের কাপড় চোপড় থেকে আরম্ভ করে তারা যে এখানে খাবেন, তাই সেই খাবার সামগ্রী পর্যন্ত নিয়ে আসছেন। এখানে রান্না হচ্ছে পাশেই। আমি এই মুহূর্তে যেহেতু একেবারেই তিস্তা নদীর এখানে পানি রয়েছে, পাশে একদম কোল ঘেঁষে সামান্য জায়গা, এখানে বাঁধ, অপেক্ষা স্লোগানটা গগন বিদারী চিৎকারে সেই স্লোগানটা দিচ্ছে, জাগো বাহে, জাগো বাহে, জাগো বাহে। আসলে তিস্তা পাড়ের মানুষ জেগে উঠেছে। তারা তিস্তার এই ভয়াবহ ভাঙন মানবে এবং এ ধরনের 48 ঘন্টা নারী পুরুষ এখানে আমরা তিস্তা চরে অবস্থান করে এটি আমরা প্রমাণ করব। এই ধরনেরই বক্তব্য তারা রাখছেন এবং অনেকে আসতে শুরু করে। জানছিলেন তিস্তা অভিমুখী লং মার্চের খবর। দর্শক, এখন যাব নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুন। শিথুন, আপনি যে পয়েন্টে আছেন সেখানকার লোক সমাগম কেমন দেখছেন? আমি নীলফামারীর ডালিয়া পয়েন্টে রয়েছি। এখানে মূলত দুপুর 2টার সময় আসল প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও এখন থেকে সকাল 10টা থেকেই কিন্তু আন্দোলনে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু আসতে শুরু করেছে। তারা আসছে বিভিন্ন মিছিল নিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, তারা ঢোল, তবলা, হারমোনিয়াম সব বিভিন্ন তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে। তারা আমাদের জানিয়েছে যে আর কোনো আশ্বাস না, এবার তা আশ্বাসের তারা কোনো আশ্বাস বিশ্বাসও করে না, তারা আশ্বাসের বাস্তবায়ন চায়। তারা বলছে ভারত একতরফাভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি তারা প্রত্যাহার করে নিয়ে শুষ্ক মৌসুমে তারা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আর বর্ষাকালে তারা অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্লাবিত করে। এটা যেন আর কোনো সময় করতে না পারে, এই জন্যই তারা আন্তর্জাতিকভাবে ভারতকে চাপে রাখার জন্যই মূলত আজকের তাদের এই কর্মসূচি। শুধু তাদের পানির ন্যায্য হিসেবে না, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তারা এখানে এই আলোচনা ছাড়াও এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী এই যে খেলাগুলো রয়েছে, গ্রামীণ খেলাগুলো, সেই গ্রামীণ খেলাগুলো এখানে হবে। রাত্রে মশাল মিছিল হবে এবং রাত্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকার জন্য এখানে হাজার হাজার তাঁবু করা হয়েছে যাতে আন্দোলনকারীরা রাত্রে এখানে থাকতে পারে। এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তার নদীর পানির ন্যায্য ইচ্ছা দাবির আন্দোলন এখানে 48 ঘন্টা ব্যাপী থাকবে। 11টি পয়েন্টে মূলত এই আন্দোলন চলবে। এবার যেন তিস্তার ন্যায্য ইচ্ছা এই এলাকার মানুষ পায়, এর জন্যই 48 ঘন্টার লাগাতার কর্মসূচি। এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর থেকে সর্বশেষ তথ্য। নীলফামারী থেকে জানছিলাম লং মার্চের খবর। প্রশাসনের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের সময় একটি ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সকালের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে।
তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে, আবার খারাপ নির্বাচন যতগুলো হয়েছে সেটাও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। এ সময় তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবার চাল পাবে। আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। নির্বাচন বলে পরিচিত এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে, যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। সাধারণ মানুষের উপর করের বোঝা কমাতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য আগামীতে করের আওতা বাড়ানোর উপর নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জেলা প্রশাসক সম্মেলনে তিনি মাঠ পর্যায়ে কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেয়ারও তাগিদ দেন। এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে, ওরা আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স করে ডিসির আইডেন্টিফাই করতে পারে। একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলি কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলো তো আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তারুণ্যের উৎসব 2025 উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের কাজে লাগাতে না পারলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট হতে পারে বলেও জানান তিনি। এর আগে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন, দৌড় সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা উপভোগ করেন উপদেষ্টা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।